সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা ও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমার শ্রদ্ধাভাজন স্যার হাবিবুর রহমান স্যার উপস্থিত, আমার সহকর্মীবৃন্দ ও ছাত্রছাত্রী সবাইকে জানাই আমার সালাম। আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে তোমরা এখানে আমরা যারা আলোচনা আছি কথা বলছি বুদ্ধিজীবীদেরকে নিয়ে, অথচ তোমরা বিষয়ের কথা বলছো, এটা খুবই দুঃখজনক। তোমাদের এই প্রজন্মের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মের এই বিষয়টাকে ধারণ করতে হবে, লালন করতে হবে আমাদেরকে। এই প্রজন্মের শিক্ষার্থী হিসাবে তোমরা যদি আমাদের কখন আসো, তোমরা দেখো তোমাদের মধ্যে থেকে অনেক বন্ধু বান্ধবী তারা বক্তব্য দিয়ে গেল, কিন্তু তোমরা অনেকেই বক্তব্য দিচ্ছ না, স্টেজে আসতেছ না। এটা প্র্যাকটিস করা দরকার। আর আগামী দিনে তোমরাই রাষ্ট্র পরিচালনা করতো, অলরেডি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তোমাদের হাতে পৌঁছে গেছে। আরো সামনে আরো অনেক ভূমিকা রাখতে হবে তোমাদেরকে। এখন থেকে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানের থেকে শুরু করি, তাহলে আগামী দিনের পথ চলাটা আমাদের সহজ হবে। যাই হোক, 1971 সালে যখন আমরা স্বাধীনতা বা বিজয়ের তার প্রান্তে পৌঁছে যায়, তার ঠিক 2 দিন আগে স্বাধীনতা বিরোধী শক্তি এদেশে বুদ্ধিজীবীদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করে। তারা ডিসেম্বর মাস জুড়েই কিন্তু একটা কাজ করা যে কিভাবে এই বাঙালি জাতিকে, যেহেতু তারা পারল না, বিভিন্ন দীর্ঘ 9 মাস ধরে কিন্তু আমরা যুদ্ধে লিপ্ত আছি। একটি স্বাধীন সার্বভৌম, একটি নিজস্ব পতাকা, নিজস্ব ভাষা, সব কিছুর জন্যই কিন্তু আমাদের সংগ্রাম করতে হয়েছে। তারা যখন দেখলো যে এই জাতির কোনো মধ্যেই তাদের স্বাধীনতা থেকে, মুক্তিযুদ্ধ থেকে মুক্তিকামী জনতাকে সময় রাখা যাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে 14 ডিসেম্বর তারা কি প্ল্যান করলো যে এদেশের বুদ্ধিজীবীদেরকে শেষ করে দিতে পারে। আজও কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়নি যে আসলে 14 ডিসেম্বর কেন বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে হত্যা করা হবে। এবং তোমরা ইতিহাস পড়বা, দেখবা যে ওই সময় তারা কাঠু চাইছিল। তার অর্থ কি? যাতে করে কেউ ঘর থেকে বেরোতে না পারে। আর এটাই তাদের সুবিধা যে আমরা ঘরে ছিলাম, ঘরে যখন থাকবে বেরোতে পারবে না, তাহলে ঠিক কাজে ধরে ধরে সেই মানুষগুলোকে ধরতে পারবে। তারা মাথা থেকে বেরোতে পারে না, ঢুকাইতে পারে না, অন্য জায়গায় যেতে পারে না। আজকে জুলাই আগস্ট যে বিপ্লব হলো, এখানে দেখো বুদ্ধিজীবীদের বিরাট ভূমিকা। তোমরা একটু চিন্তা করে দেখো যে যারা শিক্ষার্থী, তোমরা ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনের পিছনে কারা কাজ করছে একটু তোমরা নিজেরা চিন্তা করে দেখবা। তোমরা রাস্তায় মিছিল মিটিং করছো, কিন্তু তোমাদের পিছনে বিভিন্ন ভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কারা। একটা জিনিস দেখো যে প্রত্যেক বাংলাদেশের প্রতিটি সংগ্রামের পিছনে দেশের শিক্ষক ছাত্রদের ভূমিকা প্রথম সারি। যে কোনো আন্দোলন শুরু হয়েছে শিক্ষার্থীদের ভিতর থেকে, পরে শিক্ষকরা যুক্ত, পরে শ্রমিক জনতা, আবহাওয়া জনগণ সবাই সম্পৃক্ত হওয়ার পরেই কিন্তু প্রতিটা বিপ্লব, মুক্তিযুদ্ধ বলতে স্বাধীন বলো, সব কিছু কিন্তু আমাদের ভূমিকা বেশি। সেক্ষেত্রে আমরা গর্বিত যে এই শিক্ষা পরিবারের সাথে সম্পৃক্ত হতে পারে। 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হলো নৃশংসভাবে। এর উদ্দেশ্য কিন্তু সফল হয়নি যে বাংলাদেশ একটি পঙ্গু রাষ্ট্র বা অথর্ব রাষ্ট্র হিসেবে পরিণত হবে। আসলে কিন্তু তা হয়। আজকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আরো এগিয়ে যাবে। বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী রাষ্ট্র পরিণত হয়েছে। আজকে প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদেরকে সবসময় তারা মনে করতো কি, বিভিন্ন ভাবে তারা আমাদেরকে চাপ প্রয়োগ করত।
কিন্তু আজকে দেখো প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। আজকে সবাই আমাদেরকে বাংলাদেশকে মূল্যায়ন করতে শিখেছে। কারণ আমরা একটি সমৃদ্ধ জাতি এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারছি। সেক্ষেত্রে এই শিক্ষক ছাত্রদের তোমাদের ভূমিকা অনেক বেশি। দেখো প্রত্যেকটা আন্দোলনকে বলা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন, প্রতিটা আন্দোলন, সেই আন্দোলনে আমাদের ভূমিকা অনেক বেশি। যেমন একটি দেশ স্বাধীনতা লাভ করলো, আবার 5 আগস্ট জুলাইতে আরেকটি বিপ্লব সংঘটিত হলো। এই বিপ্লবের ফসল কিন্তু আমাদের ঘরে, এটাকে লালন করে, এটাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, যে ক্ষেত্রে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো কোটা ব্যবস্থা, মেধা ভিত্তিতে সব মূল্যায়ন হবে। তাহলে জাতি উন্নত হতে বাধ্য এবং একটি নিয়মের মধ্যে আসতে হবে আমাদেরকে। প্রত্যেকটা সেক্টরে আমাদের সংস্কার কথা বলছি, সংস্কার মানে কি? ডিসিপ্লিনের মধ্যে যদি থাকে প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান তার রুলস রেগুলেশনের মধ্যে থাকবে, সংবিধানকে ফলো করে চলবে, তাহলে কিন্তু দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে, কোনো বিরোধ থাকবে না। উন্নত বিশ্বের দিকে দেখো, জাতিগত বিষয়ে সবাই এক, নিজস্ব জাতিগত বিষয়ে কোনো বিরোধ নেই। কিন্তু আমাদের মতো দেশে যেসব দেশগুলো ব্রিটিশ কলোনির আন্ডারে ছিলাম আমরা, তারপরে বিভিন্ন দেশ আমাদেরকে বিভিন্নভাবে বছরকে বছর আমাদেরকে শোষণ করেছে, তাদের নির্যাতনের শিকার আমরা। আমাদের এই বাঙালি জাতির প্রত্যেকটা ধাপে আমাদের সংগ্রাম করে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। বিশ্বের বুকে এমন কোনো জাতি নেই যে ভাষা, আমি আমার ভাষায় কথা বলবো, অথচ সেই ভাষায় কথা বলতে গেলেও সেটাও তো আমাদেরকে আন্দোলন করে জীবন দিয়ে আমাদের ভাষাকে স্টাবলিশ করতে হয়েছে। আজকে সারা বিশ্ব সেটাকে স্মরণ করা হবে। ঠিক এত অল্প সময় বাঙালি জাতি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেল। তাদের পিছনে এই ধারণার পিছনে, এই মুক্তিযুদ্ধের পিছনে কাদের ভূমিকা ছিল, কি প্ল্যান ছিল, আজও কিন্তু এই নিয়ে কিন্তু এমন কোনো গবেষণা হয় না। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কিন্তু তোমরা দেখবা যে দুর্ভাগ্য আজকে ৫৩ বছর পরেও যে আমাদের 14ই ডিসেম্বরে কেন এত বুদ্ধিজীবীদের হত্যা করা হলো, এর পিছনে কি কারণ ছিল, তার জন্য কোনো গবেষণা হয়নি এবং কোনো গবেষণাগারও প্রতিষ্ঠা হয়নি। এটা দরকার ছিল। তাহলে কি হতো, এই প্রজন্ম, তোমরা প্রজন্ম জানতে পারতে, সেই গবেষণা থেকে অনেক কিছু বেড়ে আসে। তার আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ সুসংগঠিত থাকতো এবং শত্রুমুক্ত থাকতো, আমরা সবসময় সচেতন থাকতে পারতাম। যাই হোক, আমি পরিশেষে 14ই ডিসেম্বর যেসব বুদ্ধিজীবী শহীদ হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে জুলাই আগস্টে যেসব ছাত্র জনতা বিপ্লবের জন্য জীবন দিয়ে গেছে, বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগ করতে, সেই ত্যাগই আমাদের সূর্য সরকারদেরকে আমি শ্রদ্ধা পরিস্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে তাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।